হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। থার্ড সামিটের জন্য খুব গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা তোমরা পেজ নম্বর 215-তে পাবে। 1 নম্বর মডেল কোশ্চেন পেপার আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর পিডিএফ গুলো যদি নিতে চাও বা ক্লাস নোট অথবা ক্লাসের যদি লাইভ ক্লাসের আপডেট জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। পার্থসগ্রাম ক্লাস নামে রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেটাও লিঙ্ক ডেসক্রিপশনে পাবে অথবা টেলিগ্রামে সার্চ করলে তোমরা এটা পেয়ে যাবে। চলে আসছি, দেখো আমরা প্রথম অঙ্কটায় একেরটা কি বলছে দেখো। দুটি অমূলদ সংখ্যার গুণফল, দুটো অমূলদ সংখ্যার গুণফল। প্রথমে আগে তোমাদের উত্তরটা বলে দিই, অপশন ডি হবে, ঠিক আছে, মূলদ কিংবা অমূলদ সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে কেন হবে, তার কারণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটোই হতে পারে। যদি আমরা একটা অমূলদ সংখ্যা নিলাম 2 প্লাস √3 এবং আরেকটা সংখ্যা নিলাম 2 মাইনাস √3, তাহলে এদের যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো, 2 এর স্কোয়ার মাইনাস দিয়ে √3 স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি, 2 এর স্কোয়ার 4 পাচ্ছি আর √3 স্কোয়ার 3 পাচ্ছি। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তাহলে এটা আমরা পাচ্ছি কি, মূলদ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আবার ধরো দুটো সংখ্যা নিলাম, একটা হচ্ছে 4√3 এবং আরেকটা সংখ্যা নিলাম হচ্ছে 5√2, তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 4 পাচ্ছে 20 আর √6, তাহলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তার মানে দুটোই কিন্তু অমূলদ সংখ্যাকে যদি আমরা গুণ করি, প্রথম অমূলদ সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যা পাচ্ছি, আর তারপরে দুটো অমূলদ সংখ্যা গুণ করে অমূলদ সংখ্যাই পাচ্ছি। তাহলে আমাদের অপশন ডি এরটাই সঠিক হচ্ছে, যে মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যাও হতে পারে। চলে আসছি 2 দাগেরটা, দেখো একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 4:5 হলে ছাড় কত। তো দেখো 2 দাগ দিয়ে আমরা করব। প্রথমে আমরা লিখে নেব হচ্ছে বিক্রয় মূল্যটা। এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে যে 4, তাই আমরা এটাকে ধরে নেব হচ্ছে 4x টাকা। আর ধার্য মূল্য যেটা বলেছে, ধার্য মূল্য সেটাকেও আমরা ধরে নেব হচ্ছে কত, 5x টাকা। ঠিক আছে, তাহলে আমরা ছাড় কত পাচ্ছি, ছাড় পাচ্ছি কি, 5x থেকে যদি 4x বিয়োগ করে দিই তাহলে আমরা ছাড় পেয়ে যাচ্ছি, এবং ছাড় হচ্ছে কত, x টাকা। x টাকা আমরা ছাড় পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং দিয়ে আমরা যদি পার্সেন্টেজে বের করি, মানে ছাড়ের হার যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করে, ওপরে x হবে, নিচে হবে হচ্ছে ধার্য মূল্য ইনটু দিয়ে 100। তাহলে এটা দিয়ে যদি কাটাকুটি করো, x কেটে যাচ্ছে, আর 5 দিয়ে 100 কাটাকুটি করলে কত হচ্ছে, 20, অর্থাৎ 20% অ্যান্সার আসছে, যেটা তোমরা অপশন সি তে দেখতে পাচ্ছ। ঠিক আছে, অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে, x⁻120 প্লাস 2x⁻91 প্লাস কে রাশিমালার x+1 একটি উৎপাদক হলে কে এর মান কত হবে। দেখো 3 দাগের অঙ্কটা, প্রথমে আমরা অঙ্কটাকে টুকে নেব, x⁻120 আর প্লাস দিয়ে রয়েছে কি 2x⁻91 আর প্লাস দিয়ে রয়েছে কে, এটা ইকুয়াল টু অলওয়েজ 0 হয়, এবং যেটা দিয়ে ভাগ করতে বলেছে x+1, এটাও ইকুয়াল টু আমরা 0 করে দেবো, যেখান থেকে x এর মান পেয়ে যাবো -1। তাহলে এখান থেকে আমাদের k এর মান বের করতে হবে, তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, -1⁻120, তারপরে 2 গুণ -1⁻91 আর প্লাস দিয়ে k ইকুয়াল টু 0। তাহলে এটা সমাধান করলে মাথায় রাখবে, জোড় সংখ্যা থাকলে ব্র্যাকেটের মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি ওপরে জোড় সংখ্যা থাকে, মানে 120 তো জোড় সংখ্যা, তাই টু দি পাওয়ারে জোড় সংখ্যা থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই এটা 1 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, এটা তো বিজোড় সংখ্যা, টু দি পাওয়ারে 91 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 2 1 -2 হয়ে যাবে, প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, 2 থেকে 1 বাদ দিলে -1 হচ্ছে, প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি কে এর মান হচ্ছে শুধু 1। তার মানে কে এর মান যদি শুধু 1 হয় তাহলে আমরা এটা অপশন সি তে পাচ্ছি। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 4 দাগেরটা বলছে
4x প্লাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0, সরল রেখাটি 0, টি বিন্দুগামী হলে টি এর মান কত হবে সেটা বের করতে বলেছে 4 দাগেরটা। দেখো 4 দাগেরটা করার আগে তোমাদেরকে আগে বুঝে নিতে হবে এই যে 0, টি যে বলেছে, এখানে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে টি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, এক্স এর মান 0 আর ওয়াই এর মান টি। তাহলে সমীকরণ যেটা দিয়েছে 4x প্লাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা বসাতে পারি বা দিয়ে 4 গুণ 0 প্লাস 3 গুণ টি আর প্লাস দিয়ে 9 ইকুয়াল টু 0। তাহলে 4-এর সাথে 0 গুণ করলে তো শূন্যই হয়, এখানে পড়ে থাকছে হচ্ছে 3t ইকুয়াল টু -9। তার মানে আমরা যদি শুধু টি এর মান বের করি তাহলে 3 তিরিককে 9, তার মানে -3 বেরোচ্ছে, যেটা অপশন আমরা বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন বি, এটা -3 অ্যান্সার। চলে আসছি 5 দাগেরটায়। লগ 10 বেসে এখানে রয়েছে 7x - 5 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে 5 দাগ দিয়ে। তো দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমাদের এখানে কিন্তু মাথায় রাখবে লগের কিন্তু অনেকগুলো নিয়ম হয়। ঠিক আছে, লগের অনেকগুলো ধর্ম হয়, তার ধর্ম থেকে একটা ধর্ম তোমাদেরকে শেখাচ্ছি। প্রথমে আগে অঙ্কটা টুকে নিচ্ছি। লগ 10 বেসে 7x - 5 ইকুয়াল টু 2। তো লগের এখানে একটা ধর্ম রয়েছে, লগ যদি তুলে দিই তাহলে এইটা 10⁻² হয়ে যাবে, অর্থাৎ 7x - 5 ইকুয়াল টু 10² হয়ে যাবে। এটা লগ তুলে দেওয়ার একটা রুলস। ঠিক আছে, লগের ধর্মে এটা পাবে। তাহলে 7x ইকুয়াল টু কি হবে, 100 মাইনাসটা হয়ে যাবে +5। ঠিক আছে, এই -5টা এই পাশে আসলে +5 হয়ে যাবে। তার মানে আমরা x সমান কত পাচ্ছি, 105 বাই দিয়ে 7। তাহলে কাটাকুটি করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 15 আসছে। ঠিক আছে, এবং 15টা দেখে নি কোন অপশনে রয়েছে। 15টা আমরা দেখে নিচ্ছি অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটা। 3x প্লাস 3y সমান 20 এবং 5x প্লাস 5y সমান 30 সমীকরণ দ্বয়ের কি হবে। দেখো এই কি হবে এটা বুঝতে গেলে কিন্তু তোমাদের আগে প্রথমে রুলস জানতে হবে। রুলস কি বলছে, যদি a1 মাইনাস a2 ইকুয়াল টু b1 মাইনাস b2 আর নট ইকুয়াল টু c1 মাইনাস c2 যদি হয়, তাহলে মাথায় রাখবে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, এই শর্তটা মনে রাখবে, কোনো সমাধান থাকবে না যদি এই শর্তটা হয়। তো এই শর্তটা আসছে কিনা আমরা দেখে নিচ্ছি। প্রথমে আছে 3/5, তারপরে দিয়ে রয়েছে আবার 3/5, তারপরেরটা রয়েছে 20/30। তো আমরা দেখতে পাচ্ছি এটা নট ইকুয়াল টু আসছে, কারণ 20/30কে কাটাকুটি করলে 2-এর 3 আসছে, 3-এর 5 আসছে না। তাহলে কোনো সমাধান থাকবে না, এটাই শর্তটাতে আসছে। তাহলে এটা আমরা লিখে দিতে পারি অপশন সি তে রয়েছে কোনো সমাধান নেই। ঠিক আছে, কোনো সমাধান নেই, এটা এইভাবে করতে হবে। চলে আসছি আমরা পরেরটায়। পরেরটা দেখো কি বলছে, 7 দাগ। 4x সমান 8³ হলে এক্স এর মান কত। তো আমি এটা 7 দাগ দিয়ে করছি। এটা খুবই সিম্পল একটা অঙ্ক, সূচকের নিয়মে করলে এটা পেরে যাবে। তো আমরা এটা বা দিয়ে কি করে করব, দেখো 2 এর মাথায় 2x হবে আর এখানে 2 এর মাথায় 9 হবে। কেন 9 হবে, কারণ 8কে যদি ভাঙো তাহলে 2 এর কিউব আর ওপরের কিউব গুণ করলে 9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 2x ইকুয়াল টু 9 হবে। তার মানে আমরা x এর মান এখানে পেয়ে গেলাম কত, 9/2। ঠিক আছে, কারণ এখানে 2 মিলে যাচ্ছে, এখানে পুরোটাই কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী করা হয়েছে, তাই 9/2 আমরা পাচ্ছি কোথায়, অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। তারপরে দেখো আমরা চলে আসছি পরেরটায়। 8 দাগের অঙ্কটা কি বলছে, দেখো 8 দাগ দিয়ে দিলাম এখানে। একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং মাথায় রাখবে এটার কিন্তু অ্যান্সার হচ্ছে শ্রেণীর মধ্যমান দ্বারা। শ্রেণীর মধ্যমান বের করে কিন্তু বের করতে হয়, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, এটা কষে দেখার আর কিছু নেই, এটা জাস্ট মনে রাখবে যে শ্রেণীর মধ্যমান দ্বারা শ্রেণী পরিসংখ্যা, এটা দিয়ে কিন্তু বহুভুজটা অঙ্কন করা হয়। ঠিক আছে, এই দাগ নম্বরটা মুছে দিই কারণ এটা কষে দেখানোর কিছু নেই।
9 দাগেরটা বলছে দেখো তিনটে বিন্দু দিয়ে দিয়েছে এবং তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার কিন্তু সূত্র রয়েছে, সূত্র আমি আগের ক্লাসেও বলেছিলাম, x1 x2 প্লাস x3 বাই দিয়ে 3, আর একটা রয়েছে y1 প্লাস y2 প্লাস y3 আর বাই দিয়ে হচ্ছে 3, এটা পুরোটা কিন্তু ব্র্যাকেটে থাকে। তাহলে এটাকেই যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে কি আসবে দেখে নাও, এখানে 7 মাইনাস 2 প্লাস 4 বাই দিয়ে 3 আসছে, আবার কমা দিয়ে -5 প্লাস 5 আর প্লাস 6 আর বাই দিয়ে কি আসছে 3 আসছে। তো আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এটা সমাধান করলে দেখবে 9/3 আসছে, 9/3 মানে হচ্ছে 3 তিরিককে 9, আর এটা 6/3 মানে হচ্ছে 3 দুগুণী 6, অর্থাৎ 3,2 আসছে, যেটা অপশন বি তে রয়েছে। দেখো ঠিক আছে, অপশন বি, সরি অপশন বি তো নেই, অপশন সি, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, অপশন সি তে রয়েছে 3,2। চলে আসছি আমরা দেখো 10 দাগেরটায়, এবিসিডি রম্বসের এখানে কোন এবিসি বলে দিয়েছে 60 ডিগ্রি আর কোন বিএসির মান বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখে নাও। এখানে দাগ নাম্বার দিয়ে দিলাম 10, এখানে একটা রম্বস এঁকে নিলাম, এই হচ্ছে রম্বস, এই রম্বসটার বলেছে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, আর এখান দিয়ে একটা কর্ণ যাচ্ছে। এখানে প্রথমে যেটা বলেছে যে এই যে বি কোণটা এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি বলে দিয়েছে। তো আমরা এখান থেকে কি জানি যে এ বির যে মানটা সেটা বিসির মানের সাথে সমান হয়, ঠিক আছে, এ বির যে মানটা সেটা বিসির মানের সাথে সমান হয়, এ বির মানটা বিসি কেন সমান হয়, কারণ রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এর বিপরীত কোণ সমান হবে, এ বির বিপরীত কোণ হচ্ছে বিসিএ আর বিসির বিপরীত কোণ হচ্ছে বিএসি। তাহলে এদের কোণ কি করে বের করব, 180 থেকে যদি 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে এদের মধ্যে দুজনের কোণই পেয়ে যাব। তার মানে এটা বিয়োগ করলে 120 হচ্ছে, 120কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম দুটো কোণই 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তার মানে আমাদের বিএসি জিজ্ঞেস করেছিল, তাহলে বিএসি আমরা লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি, যেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখো কি বলছে, পরের অঙ্কটা অর্থাৎ 11 দাগেরটা বলছে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু 0, কোণ বিএসি হচ্ছে 40 ডিগ্রি হলে বিওসির মান কোনটা, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা অলরেডি করে দেওয়া রয়েছে, কেন করে দেওয়া রয়েছে, কারণ এটা রিপিট রয়েছে। ঠিক আছে, এর আগের মডেলটা যারা দেখেছো অর্থাৎ 1 নম্বর মডেল যারা দেখেছো তারা জানবে যে অঙ্কটা অলরেডি হয়ে গেছে। যারা মডেল 1 দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব মডেল 1টা কিন্তু দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটা কিন্তু দেখে নিলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু করে দেওয়া রয়েছে, এটা আমি আর বোঝাচ্ছি না, তোমরা দেখে নাও, মডেল 1-এ কিন্তু আমি এটা বুঝিয়ে দিয়েছি। চলে আসছি আমরা পরেরটায়, 12 দাগেরটা দেখো কি বলছে, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে অন্য কর্ণের দৈর্ঘ্য কত হবে, এটা অপশন দিয়ে দিয়েছে। তো আমরা 12 দাগের অঙ্কটা করছি। দেখো প্রথমে আমাদেরকে রম্বস আঁকতে হবে, রম্বস হচ্ছে দেখো এরকম টাইপের হয়। ঠিক আছে, অনেকে কাইটের মতনও আঁকতে পারে, সেটা যার যার ইচ্ছে, কিন্তু 4টে বাহু সমান হলেই হবে। তো আমরা এবিসিডি আঁকলাম এবং তাদের কর্ণটাও আমরা এঁকে দিলাম, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, আর এটার নামকরণ করলাম ও। এবার দেখো এ থেকে বি এর যে সে মানটা বলে দিয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার এবং এসির যে মানটা সেটা বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার। এসি এই পুরো কর্ণটা বলে দিয়েছে এটা। তাহলে এসি কে আমরা যদি ও দিয়ে ভাগ করি তাহলে এ থেকে ও অথবা ও থেকে সি, এটার মান আমরা কত পেয়ে যাব, 8 কে জাস্ট 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 সেন্টিমিটার, এটা আমরা পেয়ে গেলাম। এবং এখানে একটা কোণ তৈরি করছে এ ও বি, এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এ ও বি যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি। ঠিক আছে, এ ও বি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ থেকে পাই।
তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের একটা সূত্র পাচ্ছি, সূত্রটা তোমরা হয়তো জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো লম্ব হচ্ছে এখানে এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখানে এ ওর মান হচ্ছে 4 স্কোয়ার, ও বির মানটা আমরা জানি না, আর এ বির মান বলে দিয়েছে 5 স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ারের মান বের করতে গেলে 5 স্কোয়ার 25 হয়, আর 4 স্কোয়ার 16 হয় মাইনাসে। তাহলে শুধু যদি ও বির মান বের করি তাহলে √25 থেকে 16 বাদ দিলে 9, আর 9 মানে হচ্ছে 3। তার মানে আমরা এতটুকুর মান পেলাম 3। তার মানে ডিবির মান যদি আমরা বের করতে চাই বা বিডির মান যদি বের করতে চাই তাহলে 3 কে 2 দিয়ে গুণ করতে হবে, আর 3 দুগুণী 6 সেন্টিমিটার বেরোবে। তাহলে 6 সেন্টিমিটার বেরিয়ে গেল 12 দাগের অ্যান্সার। দেখে নি অপশন বি তে রয়েছে। আচ্ছা, তাহলে অপশন বি আমরা দাগিয়ে দিলাম। চলে আসছি আমরা, দেখো 13 দাগেরটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো 13 দাগের অঙ্কটা দেখো কিভাবে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কিভাবে যায়। দেখো এটা অঙ্ক কিন্তু অনেক অনেক ভাবে করা যায়। আমি যে টেকনিকটা শেখাচ্ছি সেটাও শিখে নিতে পারো, বা অনেক রকমের এই অঙ্কটা করা যায়। ঘন্টার যে কাঁটাটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে, কতটা করে অতিক্রম করে হচ্ছে 5 ঘর। ঠিক আছে, তোমরা ঘড়িতে দেখে নেবে যে 5 ঘর গেলেই কিন্তু 1 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, একইভাবে মিনিটের যে কাঁটাটা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, এটা পুরো 60 ঘর অতিক্রম করে। তো অতিক্রম করাটাকে আমরা কি বলছি? গতিবেগ বলে থাকি। তাহলে গতিবেগের অনুপাত আমরা কি করব? 5:60 করে দেবো। তাহলে 5:60 করে দিলে 1:12 বেরোবে। ঠিক আছে, 5 একে 5, 5 12 60, মানে 1:12। এইভাবে করতে পারো। দেখো এইভাবে কিন্তু এই লজিকটা করতে পারো, কিন্তু 2 নম্বরে থাকলে এরকম করা যাবে না। আমি প্রথমেই বলে দিচ্ছি, একটু মন দিয়ে তোমরা শুনবে। অনেকে না শুনেই অঙ্ক কমেন্ট করে দাও যে স্যার এইভাবে করলে হয়তো কেটে দেবে। দেখো এটা যেহেতু এমসিকিউ অঙ্ক, তাই এইভাবে করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে, কিন্তু 2 মার্কসের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু এইভাবে করলে হবে না। সেটা 2πr সূত্র ধরে করতে হবে, সেটা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যেহেতু এটা এমসিকিউতে আছে তাই আমি এটা এমসিকিউ এর মতনই করলাম। ঠিক আছে, এটা অপশন এ হবে, 1:12। চলে আসছি আমরা, দেখো 14 দাগের অঙ্কটায় বলছে এই সংখ্যাগুলো রাশির তথ্যের বিস্তার। তথ্যের বিস্তার মানে হচ্ছে বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, আমি ওখানেই করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তথ্যের বিস্তার মানে হচ্ছে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে। এখানে সব থেকে বড় রয়েছে দেখো 15, তাহলে 15 থেকে যদি বিয়োগ করে দাও সব থেকে ছোট অর্থাৎ 5, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলেই পেয়ে যাবে কত? 10। তাহলে 10, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কগুলো, দেখো 2 এর একেরটা কি বলছে। বলছে 0.326 এবং 0.327 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। একদম সহজ এটা, আমি এখানেই লিখে দিচ্ছি। 0.3261 লিখবে একটা, আর 0.3265 লিখবে একটা। এছাড়াও আরো হতে পারে, 0.3262 হতে পারে, তারপরে 63 হতে পারে, 64 হতে পারে, 65 তো লিখেইছি, 66 হতে পারে, 67 হতে পারে, 68 হতে পারে। ঠিক আছে, এগুলো সবকিছুই হতে পারে, অনেকগুলো হতে পারে। তো এটা এইভাবে লিখে দেবে, এটা কিন্তু কোষে দেখানোর কিছু নেই। 2 দাগেরটা আমরা চলে আসছি, দেখো 2 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত? তো আমরা প্রথমে মনে করে নিচ্ছি। তাহলে মনে করি দ্রব্যটির যে দামটা সেটা হচ্ছে 100 টাকা আমরা ধরে নিলাম। এক্স দিয়েও করতে পারো, আমরা এখানে 100 দিয়ে করছি। ঠিক আছে, 100 টাকা। যদি 20% ছাড় হয়, তাহলে 20% ছাড় হলে দ্রব্যটার দাম তাহলে কত হবে? 100 থেকে আমরা 20 বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 80 টাকা। ঠিক আছে, এবার বলেছে আবার 10% ছাড় দেবে। এবার 80 টাকার ওপর 10% ছাড়,
তাহলে ৮০ টাকার ওপর 10% ছাড় হলে দাম হবে, দ্রব্যটির দাম হবে কত টাকা হবে? ৮০ বিয়োগ ৮০ 10%। ঠিক আছে, ৮০ বিয়োগ ৮০ 10%। তাহলে ০০ কেটে যাচ্ছে, এটাও ০০ কেটে যাচ্ছে, ৮০ থেকে ৮ বাদ দিলে হচ্ছে ৭২ টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি সমতুল্য ছাড়, সমতুল্য ছাড়। তাহলে সমতুল্য ছাড় কত? ১০০ টাকা জিনিসটার দাম, আর এখন জিনিসটার দাম দাঁড়িয়েছে হচ্ছে ৭২ টাকা, অর্থাৎ ৮০% ছাড় আমরা পাচ্ছি, সরি 28%, মানে ২৮% আমরা ছাড় পাচ্ছি। ঠিক আছে, ২৮% ছাড় হচ্ছে অ্যান্সার। চলে আসছি আমরা, দেখো ৩ দাগেরটায় এফ এক্স মানে ফাংশন অফ এক্স এর মান এখানে বলে দিয়েছে, একটা বলেছে ফাংশন অফ এক্স আর প্লাস দিয়ে ফাংশন অফ মাইনাস এক্স এর মান কত। তো দেখো একদম সহজ অঙ্ক, আমরা ৩ দাগ দিয়ে করছি। প্রথমে এখানে ফাংশন অফ এক্স এর মান এখানে বলে দিয়েছে 3x - 5, 3x - 5। আমাদের বের করতে হবে ফাংশন অফ মাইনাস এক্স এর মান। তাহলে এটা কি বেরোবে? 3 ইন্টু -x আর -5। তাহলে এটা সমাধান করলে -3x -5 বেরোবে। এবার সুতরাং দিয়ে অঙ্কটা যদি টুকে দাও, ফাংশন অফ এক্স আর প্লাস দিয়ে ফাংশন অফ মাইনাস এক্স, তাহলে এটার মান বসিয়ে দিলেই হয়ে যাবে 3x - 5 আর মাইনাস দিয়ে 3x - 5। এবার দেখো 3x তো কেটে যাচ্ছে, আর -5 -5 -10 হচ্ছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, -10 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। চলে আসছি আমরা, দেখো ৪ দাগের অঙ্কটায় বলছে ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা এবং জি হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, এডি ইসটু এজির অনুপাত নির্ণয় করতে বলেছে। ৪ দাগেরটা দেখো, প্রথমে আমরা ত্রিভুজ এঁকে নেব। এটা হচ্ছে ত্রিভুজ, এটার নামকরণ করব এ, এটা বি, এটা সি, আর এর মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে এর মধ্যমা, যেটা আমরা নামকরণ করব ডি। এখানে মাঝখানে একটা পয়েন্ট হবে যেটা হচ্ছে জি, জিটাকে আমরা কিন্তু সেন্ট্রয়েড বলে থাকি। ঠিক আছে, সেন্ট্রয়েড মানে হচ্ছে ভর কেন্দ্র। এবার দেখো ভর কেন্দ্র সম্পর্কিত একটা উপপাদ্য তোমরা পাবে, টেক্সট বইয়েই রয়েছে, যে এজি ইসটু জিডি এর অনুপাতটা অলওয়েজ 2:1 হয়। ঠিক আছে, বা আমরা জানি বলে ওটা লিখতে পারো, আমরা জানি এজি ইসটু জিডি সমান সমান 2:1, এটা আমরা জানি, বা এটা একটা উপপাদ্য তোমরা পাবে, তোমাদের ক্লাস 9 টেক্সট বই রয়েছে। এবার দেখো এখান থেকে আমরা এজির মানটা ধরে নিতে পারি হচ্ছে 2x, আর জিডির মানটাকে আমরা ধরে নিতে পারি শুধু এক্স, আমরা ধরে নিলাম এটা। ঠিক আছে, আমাদের অঙ্কের মধ্যে যেটা চেয়েছে, অঙ্কেতে কি চেয়েছে? অঙ্কতে চেয়েছে যে এডি ইসটু এজির মান। ঠিক আছে, তাহলে এডি ইসটু এজির মান বের করতে গেলে দেখো প্রথমে এডির পুরো মানটা বের করব কি করে? এজি প্লাস জিডি করে বের করতে পারি, আর এজির জায়গায় এজি থাকবে। এজির মানটা আমরা ধরে নিয়েছি কত? 2x, আর প্লাস দিয়ে জিডির মান হচ্ছে শুধু এক্স, তাহলে এখানে শুধু এক্স লিখলাম, আর নিচে রয়েছে এজি মানে হচ্ছে 2x। তাহলে 2x আর x এ হচ্ছে 3x, আর নিচে হচ্ছে 2x। x যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি 3/2। তাহলে আমরা এজি ইসটু সরি আমাদের বলেছে প্রথমে এডি ইসটু এজি, এটা যদি বের করি তাহলে 3:2 অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, এটাই অ্যান্সার, এডি ইসটু এজি আমাদের 3:2 বেরোবে। এবার দেখো আমরা 5 নম্বরের অঙ্কটা করব। বলছে এখানে 3টে বিন্দু দেওয়া রয়েছে এবং 3টে বিন্দুই হচ্ছে সমরেখ, এম এর মান এন এর আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা এখানে 5 নম্বর দাগ দিলাম। সমরেখ করতে গেলে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেটা সূত্র ফেলতে হবে, হাফ মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 মড বন্ধ করে দিলাম ইকুয়াল টু 0 হয়। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বা দিয়ে আমরা কি করব? হাফের জায়গায় হাফ লিখবো, x1 এর মান আমরা এখানে বসাবো 1, তারপরে 0 মাইনাস n প্লাস দিয়ে
এক্স টুর মান হচ্ছে এম, তারপরে হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু দিয়ে ওয়ান মাইনাস জিরো মড ক্লিয়ার বা বন্ধ করে দিলাম ইকুয়াল টু জিরো। এবার দেখো হাফটা জিরোর কাছে গেলে জিরো হবে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে মাইনাস এন প্লাস দিয়ে এম এন আর মাইনাস দিয়ে এম ইকুয়াল টু জিরো। আর এটা তো জিরো রয়েছে, এটার কোনো ভ্যালু আর হবে না। এবার দেখো আমাদেরকে কি করতে হবে, এম এন মাইনাস এমটাকে রেখে এনটাকে এই পাশে নিয়ে আসলাম। তারপরে আমরা কি করব, এম কমন নেব, এন মাইনাস ওয়ান পড়ে থাকবে আর ইকুয়াল টু এন। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এম সমান সমান এন বাই এন মাইনাস ওয়ান, এবং এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার দেখো আমরা কি করব, 6 দাগেরটা, কোন বৃত্তের অর্ধ পরিবাহী 15.4 সেমি হলে বৃত্তের ব্যাস কত বের করতে বলেছে। তো আমরা 6 দাগ দিয়ে করব। দেখো VI, আমাদের মেইন সূত্র এখানে মনে রাখবে পাই আর, অর্ধবৃত্তের সূত্র হচ্ছে পাই আর ইকুয়াল টু 15.4, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করি, তাহলে 15.4 কে পয়েন্টে নিয়ে আসলে এখানে 10 হয়ে যাবে নিচে, আর পাইটাকে এই পাশে নিয়ে আসলে 7/22 হয়ে যাবে। এবার 7/22 কে যদি কাটাকুটি করো, এটা ডাইরেক্ট 7 দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 7 7 49 আর 22 দিয়ে 10। 49 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.9। তাহলে আমরা এটা ব্যাসার্ধের মান পেলাম, কিন্তু প্রশ্নে চেয়েছে ব্যাস কত। তো ব্যাস বের করতে গেলে আমরা জানি 4.9 কে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 9.8 হবে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এর ব্যাস হচ্ছে 9.8 সেন্টিমিটার। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 7 দাগেরটা বলেছে দুটো বিন্দুদ্বয়ের সংযোজক রেখা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করেছে। তো এইটা কিন্তু খুবই একটা ইজি অঙ্ক, অনুপাতে বিভক্ত করার অঙ্কগুলো সূত্র মনে রাখলেই হয়ে যাবে। দেখো আমরা 7 দাগ দিলাম, এখানে প্রথমে আগে আমরা মনে করে নিচ্ছি, মনে করি এক্স অক্ষ দ্বারা এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়েছে, এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা এখানে কি বলবো, ওয়াই এর যে স্থানাঙ্কটা হবে সেটা ইকুয়াল টু 0 হবে। কেন বলতো ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে, কারণ এখানে অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে যে এক্স অক্ষ দ্বারা যদি কোনো সমীকরণ হয়, তার মানে সেখানে ওয়াই এর মানটা 0 হয় অলওয়েজ। ঠিক আছে, ওয়াই এর মানটা বা ওয়াই এর যে স্থানাঙ্কটা সেটা 0 হয়। এবার ওয়াই এর স্থানাঙ্ক বের করার একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই দিয়ে এম প্লাস এন, এটা ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে বা দিয়ে আমাদেরকে কি করতে হবে, এম এর জায়গায় এম থাকবে, এখানে ওয়াই টুর মান হচ্ছে -3 আর প্লাস দিয়ে এন ইন্টু দিয়ে কত হবে, 2 হবে। ঠিক আছে, এখানে ওয়াই ওয়ান এর মান 2 আর এম প্লাস এন লিখলাম ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এখানে -3m হবে আর প্লাস দিয়ে 2n হবে আর ইকুয়াল টু 0। কেন, কারণ m প্লাস nটা 0-র সাথে গুণ হয়ে গেলে 0 হয়। এবার আমরা করব 3m ইকুয়াল টু মাইনাস দিয়ে 2n হয়ে যাবে, কারণ এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমরা বা দিয়ে m/n যদি করি, তাহলে এটা 2/3 হয়ে যাবে। আর 2/3 যদি হয়ে যায়, তাহলে আমরা এটা করতে পারি m/n সমান সমান 2/3। ঠিক আছে, এবং এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে। আর এটা মাথায় রাখবে অন্তস্থ ভাবে, কিন্তু এটা মানে যেহেতু এই অঙ্কটা মাইনাসে বেরোলো না, তাই এটা অন্তস্থ ভাবে বিভক্ত হবে। ঠিক আছে, যদি মাইনাসে বেরোতো তাহলে বহিস্থ ভাবে বিভক্ত হবে, এটা লিখতে হতো, কিন্তু আপাতত এখানে কিছু লেখার দরকার পড়বে না, থাক। এবার দেখো চলে আসছি আমরা পরেরটায়, 8 দাগেরটা। এখানে সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে এক্স এর মান কত। এটা একটা সূচকের অঙ্ক, আমরা কিভাবে করব দেখো 8 দাগ দিয়ে। প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে 3 গুণ 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা বলে দিয়েছে 9x + 4, 9 টু দি পাওয়ার x + 4।
এবার দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে হবে 3 to the power 3x, ঠিক আছে, কারণ 27কে ভাঙলে 3-এর মাথায় 3 হয়, আর 9কে ভাঙলে এটা 3-এর মাথায় স্কোয়ার হয়, তাই 2x প্লাস 4 দুগুণি 8 এটা হয়ে যাবে। এবার দেখো সূচকে গুণে থাকলে যোগ হয়ে যায়, তাহলে এটা 1 প্লাস 3x হয়ে যাবে, আর ইকুয়াল টু 3 to the power 2x প্লাস 8 এটা থাকবে। আমাদের পরের লাইনে কি করতে হবে, 3 মিলে যাচ্ছে, মানে সূচকে যে বেসটা মিলে যাচ্ছে, তাই ওটা উঠে যাবে 1 প্লাস 3x ইকুয়াল টু থাকবে হচ্ছে 2x প্লাস 8। এবার দেখো আমরা 3x থেকে যদি 2x বিয়োগ করি তাহলে এই পাশে হয়ে যাবে 8 বিয়োগ 1, তাহলে এই পাশে হচ্ছে x আর এই পাশে হচ্ছে 7, তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম কত, 7, ঠিক আছে। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, তোমরা উত্তর লিখে দেবে যে x এর মান 7 হবে। এবার আমরা কি করব, দেখো 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কিভাবে করব দেখে নাও। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমি এখানে 9 দাগ দিলাম। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, ধরে নাও এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটার মান a, এটার মান b আর এটার মান c, এবং c ইকুয়াল টু বলে দিয়েছে 13, ঠিক আছে। এবার দেখো a b আর c যদি আমরা যোগ করি তাহলে এখানে বলে দিয়েছে কত, 30 হয়, এবং c এর মানটা তো বলে দিয়েছে, তার মানে a প্লাস b ইকুয়াল টু কি হবে, 30 মাইনাস c হবে। তাহলে a প্লাস b ইকুয়াল টু 30 মাইনাস c, c এর মান তো আমরা জেনে গেছি 13, তাহলে a প্লাস b ইকুয়াল টু বেরোচ্ছে কত, 17। এবার উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করি, ঠিক আছে, উভয় পক্ষ স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 17 স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে যাবে। এবার এটার সূত্র আমরা ফেলতে পারি বা দিয়ে, প্রত্যেকটাই বা দেবে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতে পারি, আর 17 স্কোয়ার হচ্ছে 289। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, মাথায় রাখবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে c স্কোয়ার হয়, ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয়, তার মানে আমরা এখানে সি স্কোয়ার বসাতে পারি, আর সি এর মান আমরা জানি 13, তাই 13 স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু আমরা বের করলাম 289। এবার দেখো 13 স্কোয়ার আমরা জানি কত হয়, 169 হয়, তাই 289 থেকে 169 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 120 হচ্ছে, তার মানে শুধু এবির মান যদি বের করি তাহলে 120কে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, এবং এটা বেরোবে 60, তার মানে এবির মান 60 বেরিয়েছে। প্রশ্নে যেটা করেছে, প্রশ্ন করেছে যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে এবির মানটা তো আমরা পেয়ে গেলাম কত, 60, 60কে তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 30 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত বেরোবে, এটা সুতরাং দিয়ে লিখবে, সুতরাং ক্ষেত্রফল বেরোবে 30 বর্গ সেমি। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এরপরে আমরা 9 দাগ হয়ে গেল, চলে আসছি আমরা 10 দাগের অঙ্ক। দেখো বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই রাশিটা কত হবে। দেখো প্রথমে একটা শর্ত তোমাদের জানতে হবে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হয়, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু মনে রাখবে, বা এই শর্তটা মনে রাখবে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলেই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এই অঙ্কটার জন্য। এবার সুতরাং দিয়ে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি, যেটা হচ্ছে a স্কোয়ার বাই বিসি, তারপরে রয়েছে বি স্কোয়ার বাই সি এ, আর তারপরে রয়েছে সি স্কোয়ার বাই এ বি। এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে এ বি সি হচ্ছে নিচে, উপরে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটা লসাগু করলে। তাহলে আমরা জানি ওপরেরটা 3abc হবে আর নিচেরটা abc হবে, কারণ এটা তো 3abc হচ্ছে, ঠিক আছে, ওপরেরটা। এবার abc abc যদি কেটে যায় তাহলে শুধু অ্যান্সার কিন্তু 3 আসছে, ঠিক আছে। তাহলে এটা তোমরা অ্যান্সার কত করে দেবে, 3 করে দেবে, ঠিক আছে, 3 হচ্ছে অঙ্কটার
অ্যান্সার। চলে আসছি আমরা, দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে। বলছে লগ বেসে রয়েছে √2x ইকুয়াল টু a হলে লগের 2√2 বেসে x এর মান কত হবে। তো এটা আমরা কি করব, প্রথমে আমরা লিখে নিলাম হচ্ছে লগ √2 বেসে x এর মান এখানে বলে দিয়েছে a। এটা একটু মন দিয়ে বুঝবে, কারণ লগের অঙ্কগুলো অনেক নিয়মে হয়, ঠিক আছে, মানে অনেক ধর্মটা, মানে যে যতগুলো ধর্ম রয়েছে লগের সেগুলো জানতে হয় বা সূত্র জানতে হয়। এটাকে উল্টে দেওয়ার একটা সিস্টেম রয়েছে, 1 যদি করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এক্স নিচে চলে আসবে আর √2টা উপরে চলে যাবে ইকুয়াল টু a। এবার আমরা কি করব, 1/3 লগ এক্স আর √2 এটা লিখে দেবো আর a/3 করে দেবো। মানে আমরা উভয় পক্ষকে হরে 3 দিয়ে গুণ করে পাই, মানে হরে এটা কি করেছি, 3 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। আবারও বলছি, এটা হরে 3 দিয়ে গুণ করা হয়েছে। এবার আমরা বা দিয়ে কি করব, 1/log x আর এটা হয়ে যাবে √2 কিউব হয়ে যাবে। কেন √2 কিউব হয়ে গেল, কারণ আমরা জানি সামনে যে সংখ্যাটা থাকে সেটা টু দি পাওয়ারে চলে আসে, সামনের সংখ্যাটা টু দি পাওয়ারে চলে আসে। তাহলে আমরা 1 লিখতে পারি হচ্ছে log x আর এটা হয়ে যাবে 2√2। মানে √2 কে কিউবে যদি ভাঙো, √2 কে যদি কিউবে ভাঙো তাহলে 2√2 হয়। কেন হয় তার কারণটাও তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। √2 ইন্টু √2 ইন্টু √2 তিনটে লিখলাম, দুটো মিলে একটা √2 আর একটা দুটো √2 মিলে একটা 2 আর √2 জায়গায় √2 মানে 2√2 হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো আমরা কি করব, এটাকে যদি আবার উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, log 2√2 নিচে হয়ে গেল, x ওপরে, আর এটার মান পেয়ে গেলাম 1/3। এটাই কিন্তু অ্যান্সার বের করতে বলেছিল, ঠিক আছে। তাই a/√3 হচ্ছে অঙ্কটা অ্যান্সার। এইভাবে তোমাদেরকে করতে হবে এই অঙ্কটা। চলে আসছি আমরা, দেখো 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এটা 1000বার আমি করিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, দেখবে অনেকবার করানো হয়েছে এটা। তো 12 দাগ দিয়ে আমরা কিভাবে করব, মনে করে নিচ্ছি। প্রথমে মনে করি ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। এটা আমরা ধরে নিলাম, এক্স ধরেও করা যায়। 20% যদি লাভ হয়, 20% লাভ হলে বিক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য আমরা কি করে বের করব, 100 থেকে যোগ করে দেব হচ্ছে 20, তাহলে আমরা পেয়ে গেলাম 120 টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 120 টাকায় লাভ হয় কত টাকা, 20 টাকা, ঠিক আছে। তাহলে 120 টাকায় লাভ সমান সমান 20 টাকা। একে কত আমরা বের করতে পারি, একে হচ্ছে 20/120, ঠিক আছে, এটা আমরা বের করতে পারি। এবার 100তে কত সেটাও আমাদেরকে বের করতে হবে, 100তে কত। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে করছি, 100 ওপরে আর নিচে হচ্ছে 120। তাহলে কাটাকুটি করলে একটা করে শূন্য কেটে যাচ্ছে, একটা করে যদি শূন্য কেটে যায় তো তোমরা এখানে ইজিলি এটা কি করবে, কাটাকুটি করে দাও। এটা হচ্ছে 10 দুগুণি 20 আর এটা হচ্ছে 6 দুগুণি 12। 10 দুগুণি 20 আর 6 দুগুণি 12, আবার কাটাকুটি যাচ্ছে 5 দুগুণি 10 আর 3 দুগুণি 6। তাহলে অ্যান্সার আসছে 50/3। আর 50/3 কে যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে 16.2/3 এই পার্সেন্টেজ আসছে, ঠিক আছে, 16.2/3%। চলে এসছি আমরা, দেখো পরের অঙ্কটায়, যেটা 13 দাগে বলেছে একটি শ্রেণীর মধ্যমান 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ এবং নিম্ন সীমানা নির্ণয় করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করব দেখে নাও। এটা অলরেডি একটা রিপিটেড অঙ্ক, ঠিক আছে, এটা রিপিট হয়েছে, এটা বহুবার রিপিট করিয়েছি। তো এটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে রিপিট, ঠিক আছে। এটা আমি বোঝাচ্ছি না, আমি শুধু এটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে রিপিট একটা অঙ্ক, এটা তোমরা মডেল 1-এই পেয়ে যাবে, ঠিক আছে। মডেল 1 যারা করেছো, ঠিক আছে, যদি না করে থাকো তাহলে অবশ্যই মডেল 1টা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে,
সেখান থেকে তোমরা চেক করতে পারো। এটা মডেল 1-এ ওই প্রশ্নটা রয়েছে, যার উত্তর নিম্ন সীমাটা 37 বেরোবে আর উচ্চ সীমাটা 47 বেরোবে। আমি এখানে দিয়েও দিয়েছি, তোমরা এটা দেখে দেখে করে নিতে পারো, ঠিক আছে। আর যদি বুঝতে চাও তাহলে মডেল 1-এ যাবে, সেখানে গিয়ে কিন্তু এটা বুঝে নেবে, সেখানে আমি বুঝিয়েছি। এবার দেখো চলে আসছি আমরা হচ্ছে XIV মানে 14 দাগ, বলছে কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। দেখো একটি মাত্র সমাধান থাকার জন্য, একটি মাত্র সমাধান, সরি এটা 14 দাগের অঙ্ক, একটি মাত্র সমাধান থাকার জন্য যে শর্তটা সেটা হচ্ছে A1/A2 নট ইকুয়াল টু B1/B2, ঠিক আছে। তাহলে এখানে A1 এর মান k/8 আর তারপরে বেরোচ্ছে -21/-7, ঠিক আছে, এটা নট ইকুয়াল টু হবে। এবার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 7 দিয়ে 21 কে কাটলে 3 7 21, তার মানে কে এর মান নট ইকুয়াল টু 3 8 24 বেরোচ্ছে। তার মানে কে এর মান 24 হওয়া যাবে না, 24 বাদে এটা হতে হবে, তাহলেই একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এখানে উত্তর লিখে দেবে যে কে নট ইকুয়াল টু 24, এই মানের জন্য এই দুটো একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের এই মডেল কোশ্চেন পেপারটা করতে হবে। যদি মডেল কোশ্চেন পেপারটা ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, কারণ এখানে সমস্ত PDF ক্লাস নোট, ইভেন যে তোমাদের লাইভ ক্লাসগুলো আমি করাই মঙ্গলবার বা শনিবার করে, সেগুলোও কিন্তু সমস্ত আপডেট এখানে পাবে। আর ইভেন কুইজ যদি আমি করাই তাহলে কুইজও এখানে পাবে, সবকিছু এখানে পাবে। এখানে লাইভও আমি মাঝে মাঝে আসি, তাই তোমরা টেলিগ্রামটা জয়েন করে রেখো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।